আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস শিখব। ওকে, সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যে অনেক কিছু শিখতে পারছেন। ওকে, সো যারা একদম বেসিক লেভেল ইংলিশ সেন্টেন্স প্রডিউস করতে পারেন না, মেক করতে পারেন না, এখন সেন্টেন্স মেক বা প্রডিউস যদি না করতে পারেন তাহলে ইংলিশে কথা বলবেন কিভাবে? সো অবশ্যই আপনাকে ইংলিশে সেন্টেন্স মেকিংটা শিখতে হবে এবং সেন্টেন্স কিভাবে প্রডিউস করতে হয় সেটার প্রথম ধাপ বা বেসিক যে থিংস আছে সেগুলো আপনাকে শিখতে হবে। আরেকটা বিষয়, আপনারা ভোকাবুলারি নিয়ে টেনশন করবেন না। ভোকাবুলারি আপনারা নিজেদের মতো আস্তে আস্তে বিল্ড আপ করবেন, অনেকগুলো লিসেনিং করার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, এগুলো আপনারা আস্তে আস্তে ডেভেলপ করবেন। বাট আপনি যদি এসএসসি বা এইচএসসি পাস হয়ে থাকেন, আপনার ভিতরে অনেক ভোকাবুলারি আছে। স্পোকেন ইংলিশের সিম্পল ভোকাবুলারি দিয়েই আসলে কথা বলা হয়। ওকে, সো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয়। ওকে, আচ্ছা, তো বেসিক রুলস অফ ইফেক্টিভ ইংলিশ কমিউনিকেশন। সো আমাদের এখন থেকে একটু উচ্চারণের দিকে ফোকাস করতে হবে, প্রোনাউন্সিয়েশনের দিকে ফোকাস করতে হবে, তাহলে প্রথম থেকে আপনার দেখবেন যে এগুলো হয়ে যাচ্ছে বা ভালো হচ্ছে। ওকে, সো প্রথমে দেখেন, যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে হয়, ফর এক্সাম্পল যেতে, করতে, চালাতে, সব কিছুর শেষে কিন্তু তে হয়। ওকে, সো যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে হয় থাকে, যে কোনো কিছু ক্রিয়ার শেষে তে হয়, ঘুমাতে, চলতে, ফিরতে, খেতে, যেতে, সব কিছুতে তে আছে, তাই না? তো যেগুলো আসলে রেগুলার বেসিক কাজ, যেগুলো আসলে মনে করেন যে রেগুলার বেসিসে আপনাকে করতে হয়, যেতে হয়, খেতে হয়, এটা একটা আপনার কি বলবো, মানে রেগুলার ওয়ার্ক যেটা বলে। তো এরকম ধরনের বাক্য যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে এম, ইজ, আর প্লাস টু ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হবে হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস ভি ওয়ান। মানে আপনার ভার্বের তো তিনটি ফর্ম আছে, যেমন গো, ওয়েন্ট, গান, তাহলে আপনাকে ভি ওয়ানটা বসাতে হবে। যদি আপনার বাংলা বাক্যের কেসে তে থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করবো যে প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, এটা আমরা সবাই ব্যবহার করতে পারবো। সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, তারপরে টু, তারপরে ভি ওয়ান। তাহলে দেখেন আমাদের বাক্য কি আছে, যে আমাকে স্কুলে যেতে হয়। তাহলে আমাকে স্কুলে যেতে হয়, তাহলে সাবজেক্ট এখানে কি? আমাকে। আচ্ছা, সাবজেক্ট হলো আমাকে, তাই না? তাহলে আই, সাবজেক্ট আই মানে তো আমি, বাট এটা সাবজেক্ট হিসেবে কি হচ্ছে? আমাকে। তাহলে আই, আয়ের সঙ্গে অবশ্যই কি বসবে? এম। তাহলে আই এম, মানে এম ইজ আর থেকে আমরা শুধু এমটা নিলাম, কারণ সাবজেক্ট অনুযায়ী এমটাই বসবে। আচ্ছা, তারপরে এমটা কেন বসবে? এম হলো ফার্স্ট পারসন। ওকে, প্রথম ব্যক্তি বা ফার্স্ট পারসনকে আমরা আই হিসেবে ধরে নিচ্ছি। ওকে, তো আই এম, এরপরে কি আছে? এম এর পরে কি দিতে হবে? দেখেন টু, তাহলে টু বসালাম। এবং কোথায় যেতে হয়? স্কুলে যেতে হয়। তো যাওয়ার ইংলিশ আমাকে একটা ভার্ব লাগবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? গো। তাহলে আই অ্যাম টু গো, কোথায় যেতে হয়? টু স্কুল। টু স্কুল, এটা হলো অবজেক্ট। তাহলে দেখেন আই অ্যাম টু গো টু স্কুল, আই অ্যাম টু গো টু স্কুল। তাহলে আমাকে মার্কেটে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট। আমাকে অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস। তাহলে আপনারা একটু, তাকে অফিসে যেতে হয়, কি হবে? হি ইজ টু গো টু অফিস। তাহলে হি এর সঙ্গে ইজ বসতেছে, আই এর সঙ্গে এম, ইউ এর সঙ্গে আর, এগুলো কিন্তু আপনারা পারবেন। এখন আপনাদের কাজ কি? সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করে কিন্তু আপনারা কি করতে পারেন? অনেক বাক্য তৈরি করে এগুলো ট্রান্সলেট করতে পারেন। ওকে, সো সেম আরেকটা দিয়ে আমরা দেখেন, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। তাহলে আপনার মাথায় আসুক যে অংশগ্রহণের ইংলিশটা কি? অংশগ্রহণের ইংলিশ বা ওয়ার্ড যেটা হচ্ছে সেটা অ্যাটেন্ড বা পার্টিসিপেন্ট। ওকে, তো দেখেন তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, তাহলে হি হলো তাকে, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। ওকে, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, এটা আপনারা নিজেরাও পারতেন যদি এই স্ট্রাকচারটা ব্যবহার করেন। তাহলে তোমাকে গাড়িটি চালাতে হয়, ইউ আর টু ড্রাইভ কার। আমি যদি বলতাম গাড়িটি চালাতে হয় তাহলে কি হতো? ইউ আর টু ড্রাইভ দ্য কার। ওকে, তাহলে দেখেন যে ইউ, ইউ হলো আমাদের সাবজেক্ট, তোমাকে। তাহলে আপনারা কি করবেন? সাবজেক্ট অবজেক্ট এগুলো চেঞ্জ করে কিন্তু আপনারা নিজেদের মতো একটা বাক্য
তৈরি করবেন, একটা না অনেকগুলো বাক্য তৈরি করবেন, দেখবেন যে আপনার এটা মুখস্থ করা লাগছে না, আপনি অটোমেটিক আপনার এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রুলসগুলো মনে রাখারও দরকার নেই, আপনি যদি বাসায় কয়েকটা এগুলো করেন, লিখে লিখে করেন, অথবা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, সো কমেন্ট সেকশনে এখনই দ্রুত কমেন্ট করেন যে যেতে হয়, করতে হয়, পড়তে হয়, এইসব দিয়ে, বা ঘুমাতে হয়, খেতে হয়, এগুলো দিয়ে আপনার একটা বাক্য তৈরি করে ওটা আবার ট্রান্সলেট করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এরপরে দেখেন, এটা আপাতত আমাদের ক্লিয়ার। যদি বাংলা বাক্যের ক্রিয়াশে তে হয় তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস বি ওয়ান ইউজ করব। আচ্ছা, দ্বিতীয়তে কি আছে? তেই হয়, তেই হয়। তাহলে তেই হয়টা কি? যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেই থাকে, যেমন আমাকে যেতেই হয়, খেতেই হয়, পড়তেই হয়, ঘুমাতেই হয়, কাজ করতেই হয়। এই যে তেই হয়, তেই থাকলে কি হবে? আপনাকে অবশ্যই হ্যাভ হ্যাজ টু বসাতে হবে। হ্যাভ হ্যাজ টু, হ্যাভ অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর টু, তারপরে ভি ওয়ান। ইজি না? ইজি। দেখেন, তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে আছে যে প্রথমে সাবজেক্ট কি আছে? মিথিলাকে কাজ করতেই হয়। এই দেখেন, তেই হয়, অংশগ্রহণ করতেই হয়, চালাতেই হয়। এই তেই হয় থাকলে আমরা এই স্ট্রাকচারটা মাথায় নিয়ে আসবো। আপনার আনাও লাগবে না, আপনি ট্রাস্ট মি, আপনি যদি এগুলো মুখস্থ নাও করেন, আপনি কিন্তু প্র্যাকটিস করলেই আপনার হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। এখন দেখেন, তেই হয় কি হবে? সাবজেক্ট এখানে বলছে মিথিলা, মিথিলাকে কাজ করতেই হয়, তাহলে মিথিলা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা বসালাম। তারপরে হ্যাজ টু, মিথিলার সঙ্গে কি আসবে? মিথিলা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সবই থার্ড পারসন। আই এবং ইউ বাদে সব থার্ড পারসন। তাহলে মিথিলা হলো একটা মানুষের নাম বা ব্যক্তির নাম, এটা থার্ড পারসনের সঙ্গে আমরা হ্যাজ দিব। তাহলে মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক। আচ্ছা, আমি যদি বলতাম এখানে কাজটি করতেই হয়, তাহলে হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তাকে, এখন দেখেন মিথিলার জায়গায় আমরা তাকে দিলাম, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাকে মিটিংয়ে অংশগ্রহণ, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা, তোমাকে, তোমাকে গাড়ি চালাতেই হয়, কি বলবেন? ইউ হ্যাভ টু ড্রাইভ কার, ইউ হ্যাভ টু ড্রাইভ কার। তোমাকে, তাহলে ইউ হলো তুমি, তোমাকে, আর হ্যাভ টু মানে হলো তোমাকে করতেই, যেহেতু বলছে চালাতেই বলছে, তাহলে হ্যাভ টু ড্রাইভ কার। ড্রাইভ মানে হলো চালানো, আর কার হলো গাড়ি। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তে হইবে এরকম যদি কোনো কথা থাকে, যেমন রাখতে হইবে, রাখতে হইবে। আচ্ছা, তাহলে দেখেন এই যে বিষয়গুলো, রাখতে হবে, করতে হবে, হবে মানে কি? হইবে, ঠিক আছে? সো এই বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি তে হইবে থাকে, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তে হইবে এর মূল হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ টু। সো বর্তমান প্রেক্ষাপটে আপনি শুধু উইল হ্যাভ টুই কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমরা তাহলে বলতে পারি কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। খুবই সিম্পল একটা স্ট্রাকচার। সো আমি যদি আপনাদেরকে বলি যে এটা দেখেন যে কিভাবে হচ্ছে, যে তোমাকে ধৈর্য রাখতে হইবে, তাহলে তোমাকে ধৈর্য রাখতে হইবে এর ইংলিশটা কি হবে? তোমাকের ইংলিশ হলো সাবজেক্ট, তাহলে ইউ হলো আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসবে? উইল হ্যাভ টু, তাহলে আমাদের বসাবো হলো উইল হ্যাভ টু। তাহলে রাখার ইংলিশটা কি? রাখার ইংলিশ হলো কিপ, তাহলে রাখার ইংলিশটা কিপ, কেপ্ট, কেপ্ট। তাহলে আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব, কিপ। তাহলে ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স। ওকে, তাহলে পেশেন্স হলো ধৈর্য, তাহলে তোমাকে ধৈর্য রাখতে হবে কি? ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স। আচ্ছা, তো ঠিক একইভাবে আমরা আরেকটা করব, যে আমাকে কথা রাখতে হইবে। আচ্ছা, আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড, তাহলে আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড। তাহলে আয়ের সঙ্গে আপনি উইলও দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। আপনি বলতে পারেন যে আই উইল হ্যাভ টু কিপ ওয়ার্ড, তাহলে এই হ্যাভ টু, উইল হ্যাভ টু বা শ্যাল হ্যাভ টুই হচ্ছে আপনার এখানে মেইন।
তাহলে আই হলো আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা এটা বসাবো, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হলো অবজেক্ট। আচ্ছা, তাহলে কথার ইংলিশ এখানে কিন্তু আমরা ওয়ার্ড দিব, ওয়ার্ড। অনেকে বলে যে টক, স্পিচ, এরকম না। এটা হলো আপনার স্পিচ মানে হলো বক্তব্য, আর টক মানে হলো কথা বলা, কিন্তু ওয়ার্ড মানে হলো আপনার কথা, ঠিক আছে, শব্দ বা কথা। ওকে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা হয়ে গেল যে যদি তেই হবে থাকে তাহলে আমরা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন আমরা নেক্সটে আসি। এখন হচ্ছে যে তে হইবে একটা জিনিস, আর তেই হইবে মানে এইখানে আরও একটু এমফেসিস করা হচ্ছে, মানে আরও একটু চাপ দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, তেই হইবে। তাহলে তেই হইবে যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ গট টু প্লাস V1। তাহলে স্ট্রাকচারটা কি হবে, তেই হইবে যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ গট টু, সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে টু এর পর সবসময় আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, তবে দেখেন তোমাকে ধৈর্য রাখতেই হবে, ইউ হ্যাভ টু গট কিপ পেশেন্স। তাহলে দেখেন আমরা ইউ হলো সাবজেক্ট, তাহলে ইউ এর সঙ্গে কি আসবে, হ্যাভ, ইউ হ্যাভ গট টুর পরে আমরা কি বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাখা হলো একটা ভার্ব, তাহলে কিপ, কি রাখতে হবে, ধৈর্য, তাহলে পেশেন্স। তাহলে ইউ হ্যাভ টু গট কিপ পেশেন্স, আমাকে কথা রাখতেই হবে, আই হ্যাভ গট টু কিপ ওয়ার্ড, আই হ্যাভ গট টু কিপ ওয়ার্ড। আমাদের সামনে আছে হলো কথা আছে, তো কথা আছে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি থাকে কথা আছে, যেমন আমার আজ বাড়ি যাওয়ার কথা আছে, আমার আজ তোমার সঙ্গে দেখা করার কথা আছে। তো এই যে যত কথা আছে, আপনি কিন্তু এই কথা আছে থাকলেই এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। সেটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, অর্থাৎ কথা আছে মানেই হচ্ছে আপনার এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী বসাবেন, তারপর সাপোজ টু। ওকে, আর যদি এখানে বলতাম কথা ছিল তাহলে এখানে একটু চেঞ্জ হয়ে যেত, ওই যে ওয়াজ অথবা ওয়ার হতো, বাট এখানে যেহেতু আছে বলা হচ্ছে এজন্য এম ইজ আর তারপর সাপোজ টু। ওকে, তাহলে এইটা দিয়ে আমরা একটা বাক্য দেখি যে কিভাবে এটা ট্রান্সলেট করা যায়। যেমন দেখেন যে আমার ইংরেজি শেখার কথা আছে, আমার ইংরেজি শেখার কথা আছে। আমার ইংলিশ কি, আয়ের সঙ্গে অবশ্যই অ্যাম বসবে, অ্যাম, আই অ্যাম, এরপরে কি আছে, সাপোজ টু, তাহলে সাপোজ টু। এখন শেখার কথা ইংলিশ কি, শেখার ইংলিশ হলো লার্ন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, লার্ন। কি শেখার কথা আছে, ইংলিশ, তাহলে আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। তো দেখেন আমার ইংরেজি শেখার কথা আছে, আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। আচ্ছা, তারপর দেখেন যে রাকিবের অরেঞ্জ বিডিতে চাকরি পাওয়ার কথা আছে। তো রাকিব একটা নাম, নামের সঙ্গে অবশ্যই ইজ হবে, রাকিব ইজ সাপোজ টু আমরা দিলাম। এরপরে কি আছে, টু গেট, গেট মানে কি, পাওয়া, তাহলে আমরা একটা ভার্ব দিব, সাপোজ টুর পরে একটা ভার্ব বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গেট, গেট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, গেট, গটেন, তাহলে আমরা V1টা দিব। এ জব, একটি চাকরি, তাই তো, যদি একটি চাকরি এখানে লিখতাম, একটি চাকরি পাওয়ার কথা আছে, তাহলে গেট এ জব, কোথায়, অরেঞ্জ বিডি, তাহলে অ্যাট অরেঞ্জ বিডি। ওকে, তাহলে দেখেন যে এখানে রাকিব ইজ সাপোজ টু গেট এ জব অ্যাট অরেঞ্জ বিডি। ওকে, সো আপনি এখানে একটু রাকিবের জায়গায় অন্য নাম ইউজ করতে পারেন, তারপরে অবজেক্টের জায়গায় এটা একটু চেঞ্জ করতে পারেন, এভাবে ছোট ছোট চেঞ্জ করে আপনি কিন্তু নতুন একটা বাক্য তৈরি করতে পারেন। সো আমি আরও যদি আপনাদেরকে বলি যে কথা আছে দিয়ে কিন্তু আরও অনেক বাক্য আপনি চাইলে মেক করতে পারেন। সো নিজে থেকে একটা বানাবেন, বাক্য বানাবেন এবং ওটা ট্রান্সলেট করবেন এবং ওটা বলার চেষ্টা করতে হবে। মনে রাখবেন যে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে, বলার প্র্যাকটিস না থাকলে আপনি কখনোই মানে শিখবেন বাট বলতে পারবেন না। সো অবশ্যই বলার প্র্যাকটিস করতে হবে, বাসায় অনেক 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 কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইংলিশে থিঙ্ক করতে হবে। আচ্ছা, পাশাপাশি আমাদের যা শিখবো সেটাই আবার প্র্যাকটিস করব।
এরপরে দেখেন যে সম্ভাবনা আছে, খুব সুন্দর একটা স্ট্রাকচার, এম ইজ আর লাইকলি টু, মানে কি সম্ভাবনা আছে। তো সম্ভাবনা আছে হলো লাইকলি টু, কিন্তু আছে যেহেতু এই জন্য আমরা এম ইজ আর ইউজ করব। যদি বলতাম সম্ভাবনা ছিল তাহলে এখানে ওয়াজ অথবা ওয়্যার দিতাম। আচ্ছা, যেমন দেখেন এখানে বলা হচ্ছে যে আমার, আচ্ছা একই স্ট্রাকচার, জাস্ট সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস V1। আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আই অ্যাম, আয়ের সঙ্গে অ্যাম বসবে, আই অ্যাম লাইকলি টু, এই যে লাইকলি টু, এরপরে কি একটা ভার্ব লাগবে, লাইকলি টু গেট মানে পাওয়া, গেট এ প্লাস। আচ্ছা, তাহলে আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গেট এ প্লাস। ঠিক আমি যদি এভাবে বলতাম যে রহিমের বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে রহিম ইজ লাইকলি টু গো অ্যাব্রড, এভাবে আপনারা তৈরি করবেন। এরপর দেখেন যে তোমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ইউ, ইউ এর সঙ্গে অবশ্যই আর বসবে, অক্সিলারি ভার্ব, এই যে এম ইজ আর, তাহলে ইউ আর, এরপরে লাইকলি টু অবশ্যই বসাই দিব, তারপরে কি এই যে হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইউ আর লাইকলি টু গেট এ গুড জব, একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমার ভালো একটি চাকরি বা ভালো চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কি হবে, ইউ আর লাইকলি টু গেট এ গুড জব। আচ্ছা, তোমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা আছে হলে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিন্তু করতে পারলাম। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা দেখব, বেসিক কিছু রুলস আছে যে হ্যাভিং প্রবলেম হলো সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে সমস্যা হচ্ছে থাকে তাহলে আপনি অবশ্যই হ্যাভিং প্রবলেম ইউজ করবেন। সো আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, তাহলে সাবজেক্টের পরে বসবে বি ভার্ব। বি ভার্ব কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হলো বি ভার্ব। আচ্ছা, তাহলে সাবজেক্টের সঙ্গে বি ভার্ব, তারপরে হ্যাভিং প্রবলেম, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, সিম্পল। আচ্ছা, যেমন আমি যদি আপনাকে বলি যে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, তাহলে এই যে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, যে সমস্যা হচ্ছে আছে, তাহলে আপনি অবশ্যই কিভাবে করবেন, আই, আয়ের পর কি হবে, আই তো সাবজেক্ট, আয়ের পর অবশ্যই বি ভার্ব হবে, তাহলে অ্যাম হ্যাভিং প্রবলেম, এই যে হ্যাভিং প্রবলেম স্লিপিং। স্লিপ হলো একটা ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি, তাহলে স্লিপিং। তাহলে আই অ্যাম হ্যাভিং প্রবলেম স্লিপিং, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। তো আপনি যে কোনো কাজ বলেন না কেন, যে কোনো কিছুতে সমস্যা হোক না কেন, আপনি জাস্ট ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবেন লাস্টে। সো তার কথা বলতে সমস্যা হচ্ছে, ফর এক্সাম্পল যদি বলি, তাহলে হি ইজ হ্যাভিং প্রবলেম টকিং বা স্পিকিং, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, যেমন দেখেন আরেকটা বাক্য আছে, আমার প্রশ্ন করতে সমস্যা হচ্ছে, তাহলে আই অ্যাম হ্যাভিং প্রবলেম আস্কিং কোয়েশ্চেন। তাহলে আস্কিং কোয়েশ্চেন, তাহলে আস্কের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি কি করতে, কোয়েশ্চেন করতে। তাহলে আই অ্যাম হ্যাভিং প্রবলেম আস্কিং কোয়েশ্চেন, আমার প্রশ্ন করতে সমস্যা হচ্ছে। সো এরকম কিন্তু আপনি আরও বাক্য আপনি তৈরি করতে পারেন, চাইলেই কিন্তু আপনি এটা ভেবে ভেবে নিজে নিজে লিখতে পারেন। সো এইভাবে যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন বা লিখবেন, আবার ওটা বলার প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে হার্ডলি, খুবই কম। খুবই কম, বাংলা বাক্যে যদি খুবই কম থাকে তাহলে আমরা হার্ডলি ব্যবহার করতে পারি। যেমন এর একটা স্ট্রাকচার আমরা দেখে নিই, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। খুব ইজি এবং সিম্পল ছোট্ট একটা রুলস, এটা দিয়ে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন চাইলে। যেমন আমি খুবই কম কম চা খাই, তাহলে খুবই কম মানে কি, কম কম, তাহলে আমি খুবই কম কম চা খাই, তাহলে আই হার্ডলি টেক টি, আই হার্ডলি টেক টি, অথবা আই হার্ডলি ড্রিঙ্ক টি, এটা হতে পারে। তাহলে আই হলো সাবজেক্ট, তারপরে হার্ডলি বসাবো, আয়ের পরেই মানে সাবজেক্টের পরেই হার্ডলি, তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট আমরা বসাতে পারি যে কি, টি, চা খাই। আচ্ছা, আমি খুবই কম কম ঘুষ খাই, তাহলে আই হার্ডলি টেক ব্রাইব, আই হার্ডলি টেক ব্রাইব, মানে আমি খুবই কম কম কি ঘুষ খাই। বা সে, আমি যদি বলতাম এখানে সে, তাহলে কি হবে, হি, হি হার্ডলি টেক ব্রাইব। ওকে, তারপর রহিম খুবই কম কম নামাজ পড়ে,
তাহলে রহিম খুবই কম কম নামাজ পড়ে, তাহলে কি হবে? রহিম হার্ডলি সে প্রেয়ার, রহিম হার্ডলি সে প্রেয়ার, ইজি। তো দেখেন এইভাবে আপনারা চেষ্টা করবেন যে আরও অনেক বাক্য কিন্তু আপনি চাইলেই তৈরি করতে পারেন যে এই দুইটা রুলস দিয়ে। বা সমস্যা হচ্ছে আর খুবই কম কম বা খুবই কম, এই দুইটা দিয়ে কিন্তু আপনি আরও বাক্য তৈরি করে ওগুলো প্র্যাকটিস করতে পারেন। দেখবেন যে আপনার এটা আর শেখাই লাগবে না, এটা আপনার হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। সো অবশ্যই রেগুলার প্র্যাকটিস করুন এবং আমার অন্যান্য ভিডিও দেখুন, নোটস করুন, রেগুলার সঙ্গে থাকুন, দেখবেন যে অনেক কিছু শিখতে পারছেন। ঘরে বসেই কিন্তু ইংলিশ শেখা যায়। সো সবাই একটা মানসিকতা তৈরি করেন, আমাকে ইংলিশে কথা বলতে হবে, আমাকে ইংলিশ শিখতে হবে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে কিন্তু আপনার ইংলিশটা শেখা হয়ে যাবে। অনেকে কিন্তু হাল ছেড়ে দেন, হাল ছাড়া যাবে না, লেগে থাকুন, দেখবেন যে অবশ্যই একসময় আপনি সাকসেস হবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও। চাইলে আমার ফেসবুকটা ফলো করতে পারেন, ফেসবুক লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।